তাকে বলা হয়েছে কায়দাতে থাকবে, তাহলে ফায়দাতে থাকবে। তিনি কায়দা লঙ্ঘন করেছেন, তিনি কায়দায় থাকতে প্রস্তুত নন। তিনি এখন মুসলমানদের মাসিয়া হতে চাইছেন, তাদের সিকান্দার হতে চাইছেন। তো সিকান্দার মাসিয়া হতে পারে, সেটি ভারতের সংস্কৃতির সাথে, ভারতের কৃষ্টি সভ্যতার সাথে এটা সম্পৃক্ত নয়। তিনি যদি বাংলাদেশে গিয়ে এরকম ডায়লগবাজি দেন, তাহলে সেখানকার জামাতি পক্ষের যারা আছে, যারা এখানটায় উগ্রবাদী আছে, মৌলবাদী আছে, তারা তাকে এখানটায় নেতা রাজা করে এখানটায় রেখে দেবে, সেহেনশা করে রেখে দেবে। ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ এরম ভাবে উদ্ধত্ত নিয়ে যদি আজকের ডেটে, শুধু ভারত নয়, এখন পশ্চিমবঙ্গের 4 তারিখের পর কারুর যদি এই গলার জোর থাকে যে 70% এখানটায় মুসলমান আছে, বিরতিতে ভাসিয়ে দেব, এই ভুলটি সে করতে পারে। সে হাওয়া খেয়ে গ্যাস খেয়ে করতে পারে, কিংবা তার মতিভ্রম হলো, সে এই কথা বলে দিল। তারপরে কি হিসাব হবে, সেই হিসাবের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের জাগরণ বাংলাতে আছেন সায়ন লাহিড়ী, বিজেপির যুব নেতা। সায়নদা, আপনাকে জাগরণ বাংলাতে স্বাগত জানাই। বন্দে মাতরম। তোমাকেও স্বাগত। বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা নিয়ে তোমার কাছে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের রেজিনগরে গেছিল। যেই রেজিনগর থেকে হুমায়ুন কবির যে এতদিন ধরে হুমকি দিচ্ছিল 70% রয়েছে, ওরা আমাদের 30%কে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, সেটা ভাঙা মার দেবে, বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না, সেই হুমায়ুন কবিরের রেজিনগরে গিয়ে গতকাল শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন রেজিনগর বিধানসভা বিজেপির চাই। রেজিনগর বিধানসভার যদি তুমি জনবিন্যাস দেখো, তাহলে সেখানে মাত্র 20 থেকে 25% হিন্দু রয়েছে, 75% মুসলিম। ফলতার মতো জায়গায় যেখানে বিজেপি জিতেছে, রেজিনগর কি জেতাটা বিজেপির পক্ষে সহজ হবে? শুভেন্দু অধিকারী কি জিততে পারবেন? শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কি জেতা সম্ভব হবে রেজিনগর আসন? কি বলছো? একমাত্র শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকা সুবাদে এই কথা আত্মবিশ্বাসের সাথে আমরা বলতে পারি যে রেজিনগর বিধানসভা, যেখানে জনবিন্যাসও এখানটায় বিপরীতপন্থী, সেখানটায় জেতা সম্ভব আছে। তার একটা কারণ আমি উল্লেখ করছি। এই যে 4 তারিখে সরকার গঠন হলো, 9 তারিখে সরকার এখানটায় শপথ নিল, এবং তারপর থেকে যে জন কল্যাণমূলক কর্মসূচিগুলো শুরু করেছিল পশ্চিমবঙ্গ সরকার, সেইগুলো আমরা দেখলাম। প্রথম পর্বে অন্নপূর্ণা যোজনা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি ইতিমধ্যে ঢুকে গেছে, এবং খুব তাৎক্ষণিকভাবে এটা আমাদের চোখে পড়লো যে মুসলমান সমাজে মহিলারা, মায়েরা, বোনেরা, তারা রং মাখছে, আবির খেলছে। এই জিনিস আমি আমার 32 বছর তাও আবার জীবনে গেরুয়া আবির, এবং গেরুয়া আবির। গেরুয়া আবির খেলছে। তার কারণ এই সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানটায় একটা সরকারের এটাই রাজধর্ম হওয়া উচিত, কাজ হওয়া উচিত, যেই রাজধর্মটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী পালন করে যাচ্ছেন। এখানটায় কালার দেখা হচ্ছে না, সে তুমি বিচারেরও বলো, এক্ষেত্রে এখানে কালার দেখা হচ্ছে না। এখানটায় জैसे को तैसा। যেমন মুসলমান মেয়েদেরকে এখানটায় তাদের ক্ষমতায়নের জন্য দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষাকল্পে এত টাকা এখানটায় দেওয়া হতো, আজকে কটা মাদ্রাসার থেকে এখানটায় সায়েন্টিস্ট বেরিয়েছে, আমাকে এখানটা একটুখানি দিবাকর তুমি জানাও। সেই ক্ষেত্রেই যদি আমাদের এই ক্ষমতায়নের, নারী ক্ষমতায়নের জন্য শুধুমাত্র হিন্দু মহিলাদের জন্য কেন, সার্বিক মহিলা সমাজের জন্য, মাতৃ সমাজের জন্য যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো পশ্চিমবঙ্গের সরকার নিচ্ছে, সেগুলো পৌঁছে দিচ্ছে, ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তারা খুশি আছে। রেজিনগরের মায়েদের, বোনেদের, মুসলমান সমাজে তাদের চিন্তা করতে হবে যে তাদের যে সন্তানরা আছে, তাদের সন্তানরা কি ইট ভালি সিমেন্ট এখানটায় ভাঙারের ব্যবসা করবে, কারিগর হবে, নাকি এখানটায় স্কুলে থেকে পড়াশোনা করে আইটি শিক্ষা লাভ করে, টেকনিক্যাল শিক্ষা লাভ করে তারা বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করবে, নিজের পরিবার এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজকে মায়েরাও কিন্তু আজকে সজাগ ও সতর্ক আছে তাদের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে, তাদের সন্তান প্রজন্মদের ভবিষ্যৎ নিয়ে। তারা দেখছে এই সরকার যেই কথা বলেছে সেই কথা রাখছে, এবং এই কথা রাখার জন্যই রেজিনগর এবার ভারতীয় জনতা পার্টি যতই বিপরীতপন্থী জনবিন্যাস হোক জিততে চলছে।
গতকালকে শুভেন্দু অধিকারী রেজিনগরের সাধারণ মানুষের উদ্দেশ্যে, সেখানকার ভোটারদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে। আমি কোট আনকোট আপনাদেরকে বলবো, তোমাকেও বলবো কি বলেছেন আপনারা যারা দেখেননি গতকালকে রেজিনগরের জনসভা মুখ্যমন্ত্রীর। তিনি বলেছেন, যা চাইবেন তাই দেব, দুহাত ভরে দেব, হিন্দু মুসলিম করব না, আমরা আমরা সবাইকে দেব, আবাস যোজনার ঘর দেব, মাথার উপরে ছাদ থাকবে, পাকা বাড়ি থাকবে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা থাকবে। আপনাদের এখন চয়েস করতে হবে, আপনারা কি চান? আপনারা উন্নয়ন চান, নাকি আপনারা হিন্দু মুসলিম, আপনারা বাবরি মসজিদ, আপনারা হুমকি ধমকের রাজনীতি, আপনারা বিরোধিতা চান? যদি আপনারা বিজেপিকে এই আসনটা জিতিয়ে দেন, তাহলে উন্নয়নের গতি আরো বেড়ে যাবে রেজিনগরের। আর যদি আপনারা উল্টো পথে হাঁটেন, তাহলে দেখবেন বিধানসভাতে গিয়ে আপনাদের বিধায়ক খালি ঝগড়া করছে, একে ধমকি দিচ্ছে, ওকে ধমকি দিচ্ছে, এলাকার উন্নয়ন কিছুই হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বারবার দেখেছি, বিগত সময়েও দেখেছি, মুসলিমরা বিজেপির থেকে, বিজেপি সরকারের থেকে সমস্ত সুযোগ সুযোগ সুবিধা নেয়, দুহাত ভরে নেয়। তারাও যেমন বিজেপি দুহাত ভরে দেয়, তারাও দুহাত পেতে নেয়। নেওয়ার পরে তারা কিন্তু ভোটটা বিজেপিকে আর দেয় না। বিজেপির সঙ্গে তাদের একটা ধর্মীয় শত্রুতার দৃষ্টিকোণ থেকে তারা বিজেপিকে দেখে, যে বিজেপিকে ভোট দিলে নাকি তাদের ধর্ম নষ্ট হয়ে যাবে। বিশেষ করে মৌলবী কিছু মুয়াজ্জিম যারা রয়েছে, ইমাম যারা রয়েছে, তারা এই ধরনের কথাবার্তা বলে মসজিদে। তারা সাধারণ মুসলিমদেরকে শুক্রবারে জুম্মার নামাজের পরে বোঝায় যে বিজেপিকে ভোট দিলে তারা আর মুসলিম থাকবে না, তাদের ধর্মটা নষ্ট হয়ে যাবে। কি বলবে? একটা কথা এখানটায় বলতে চাই যে পার্টি উইথ ডিফারেন্স, ভারতীয় জনতা পার্টি, আমরা জানি যে আমাদের মুসলমান সমাজ থেকে ভোট শতাংশতেও এখানটায় আমরা বিচার বিশ্লেষণ করলে পাবো না। হয়তো কেউ বা কারা এখানটায় দিকভ্রষ্ট হয়ে কিংবা জাতীয়তাবাদী মুসলমান হয়ে দেশকে ভালোবেসে দেশের কথা এখানে ভারতীয় জনতা পার্টি ভাবে, দেশের উন্নয়নের কথা ভাবে, তার প্রতিরক্ষাকে এখানটায় সুনিশ্চিত করতে এখানটায় কাজ করে, এবং এখানটায় টেকনোলজি এইসব জিনিস যারা শিক্ষিত মুসলমান সমাজ আছে তাদের মধ্যে আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির প্রতি যে তাদের যে এখানটায় সংকীর্ণতা ছিল, সেই সংকীর্ণতার যে একটা মানে ব্যারিয়ার ছিল, সেই ব্যারিয়ারটা আস্তে আস্তে ঘুষতে শুরু করেছে। দেখুন, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব আছে এবং কর্মীরা আছে, এরা ভারতের অখণ্ডতা সম্প্রভুতাকে রক্ষা করার জন্যই আজকে পার্টিটা করে। এই ভারতকে বিশ্বগুরু তৈরি করবে, বিকশিত ভারতবর্ষ 2027-এর যে ভিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছে, সেই সংকল্পকে মাথায় রেখে, বুকে রেখে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাজ করে চলেছে। আমরা ভেদাভেদ করছি না কে হিন্দু কে মুসলমান, তার কারণ হিন্দুর বাড়ির ছেলেটা এবং মেয়েটাও যদি এখানটায় চাকরির জন্য এখানটায় হাহাকার করে, একটা মুসলমান বাড়ির ছেলে মেয়েটাও কিন্তু চাকরির জন্য হাহাকার করছে। সবাইকে সমানভাবে শিক্ষার আলোয় আনতে হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে, এবং সুযোগ দেওয়ার পর তাদের পরিস্থিতি পরিকাঠামো তৈরি করে দিতে হবে, তারা যাতে তাদের যোগ্যতা অনুসারে তাদের কর্মসংস্থান নিজেরাই জুটিয়ে নিতে পারে। এই কাজ ভারতীয় জনতা পার্টি করছে। এবং ভারতীয় জনতা পার্টি যারা এই হুমায়ুন কবির পন্থী ছিল, এই মমতাজ বেগমের মতো যারা পূর্বের প্রশাসকরা ছিল, যারা বলতো এখানটায় বিজেপি আসলে নাকি সমস্ত মুসলমানদেরকে ভাগিয়ে দেওয়া হবে, সব জায়গায় দাঙ্গা করবে, বামপন্থীরা বিশেষ করে এই ন্যারেটিভ ভোটের আগে প্রোপাগান্ডা চালিয়েছে, বাঙালিদের এখানটায় মাছ মাংস খেতে দেবে না। আজকে সেগুলো যখন একের পর এক এখানটায় ভুল, এখানটায় একরকম প্রোপাগান্ডা এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সাধারণ মানুষের চোখে, যখন দেখতে একদম, কিছুই না মাছের বাজারে হচ্ছে। ঘুরে ঘুরে আমরা দেখেছি বাংলা পক্ষ নামক একটি সংগঠন, এখন যদিও তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কৌশিক মাইতি, এরা মাছের বাজারে ঘুরে ঘুরে হাতে পোস্টার নিয়ে বিলি করেছে যে বিজেপি আসলে আপনাকে আর মাছ বিক্রি করতে দেবে না বাজারে, আপনার মাছের দোকানটা বন্ধ করে দেবে। এইভাবে মিথ্যে গুজব ছড়িয়ে মিথ্যে অপপ্রচার করে। প্রোপাগান্ডা, মিথ্যে ফুলঝুরি দিয়ে গোয়েবেলস যেমন একটা মেশিনারি জার্মানি সৈন্যদের জন্য করেছিল, প্রোপাগান্ডা হুম। একটা মিথ্যেকে তুমি যদি চারিদিক থেকে প্রচার করো, তাহলে সেই মিথ্যেটাও কিয়দাংশে সত্যি মতো এখানটায় শুনতে লাগে, আদপে সত্যি নয়। কোর্টে তথ্য প্রমাণের ভিত্তিতে সমস্ত কিছু এখানটায় বিচার্য বিষয় হয়। সেরকমই মিথ্যেগুলো যখন একের পর এক এখানটায় একটাও দাঙ্গা হলো না, একটাও মুসলমানকে ঘাড় ধরে জয় শ্রীরাম বলানো হলো না, এরকম ব্যবস্থা হলো না, কিন্তু কি হলো আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টি যারা করত তাদেরকেই এখানটায় বাগনানের এখানটায় মেরে দেওয়া।
একদম একদম। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে জেতার পর প্রাণ হারাতে হলো জেহাদি শক্তির হাতে। এই জিনিসটা আমরা দেখি, আমরা এই জিনিস চাই। ভারতীয় জনতা পার্টির থেকে নির্বাচিত হয়ে যেই এমএলএরা পশ্চিমবঙ্গ সরকার ক্যাবিনেট তৈরি করেছে, তাদের দৃষ্টিভঙ্গি একদম ক্লিয়ার। এই রাজ্যের যে যুব সমাজ আছে, যুব শক্তি আছে, সেটা হিন্দু হোক মুসলমান হোক, তাদেরকে প্রযুক্তিগতভাবে স্কিল ওরিয়েন্টেড তাদেরকে তৈরি করতে হবে। এবং এখানটায় যেহেতু অল্প মানে লেবার কস্ট আমাদের এই ইস্টার্ন পার্টে আমাদের কম আছে, তো এটা লেভারেজ আমাদেরকে নিতে হবে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে এবং তার জন্য লাগবে স্বল্প মূল্যের লেবার। সেই লেবার আমাদের করতে হবে। এবার স্বল্প মূল্যটা কি? স্বল্প মূল্য মানে কি একদম শ্রমিক শ্রেণীকে ব্রাত্য করে রাখার? না, সরকার যেটা বলেছে, যেটা ঘোষণা করেছে ন্যূনতম 600 টাকা, সেই 600 টাকা দিতে হবে। কালকে আমাদের মুখ্যমন্ত্রী তো আরো বলেছে যে কলের প্রতিটি ঘরে ঘরে জল থাকবে, প্রতিটি ঘরে ঘরে এখানটায় শৌচালয় থাকবে, প্রতিটি জায়গায় এখানটায় স্কুলগুলোকে আমরা আপগ্রেড করব। উনি ব্রিজের কথা বলেছেন, একটা নয় দুটো ব্রিজের কথা বলেছেন। শুধু বলেছেন যে ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রাখতে, ডবল ইঞ্জিন সরকারের উন্নতি প্রগতির ওপর বিশ্বাস রাখতে, যেই ভিশনে আজকে 22টা স্টেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে এবং তার ক্যাবিনেট যে কাজ করেছে, সেই কাজের ভিত্তিতেই মূল্যায়ন করে কিন্তু প্রতি বছর কোনো জায়গায় 1 বছর, কোনো জায়গায় 3বারের জন্য ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। কেন আসছে? কাজ করছে বলে আসছে এবং দুর্নীতিহীন ভাবে, করাপশন লেস গভর্নেন্স। আজকে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, তার জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের এত আস্থা। এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি হিন্দুদের অস্মিতার কথা বলছে, তার জন্য বহু সংখ্যক হিন্দু সমাজ ভারতীয় জনতা পার্টির সাথে টিকে আছে। এটার জন্য এই হিন্দু সমাজের মধ্যে যদি একতা চলে আসে, এরা যদি শ্রেণী বিভক্ত না হয়, জাতিতে নিজেদেরকে ভাগ করে ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতি না করে, তাহলে অনেক পরিবার ভিত্তিক রাজনৈতিক দল কিংবা এই জাতি ভিত্তিক রাজনৈতিক দলদের যে বাজার কিংবা দোকান এরা প্রতিদিন চালায়, এই দোকান বন্ধ হয়ে যাবে। এবং ভারতীয় জনতা পার্টি এরকম দোকান বন্ধ করে চলেছে। যেমন একটা দোকান চলতো 4 তারিখের আগে, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড। আজকে দেখো তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড দোকানের ঝাপ পুরোপুরি শাটার বন্ধ হয়ে গেছে। সেখান থেকে আবার অন্য ধরনের আচ্ছা, তৃণমূল তৃণমূলের ধাপ বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে, এ কথা সত্যি। আমার প্রশ্ন তোমার কাছে, রেজিনগরে যদি হুমায়ুন কবির হেরে যায়, হুমায়ুন কবির তো দাঁড়াবে না, হুমায়ুন কবিরের ছেলেকে শোনা যাচ্ছে সেখান থেকে প্রার্থী করা হবে। তো হুমায়ুন কবিরের ছেলে যদি রেজিনগর বিধানসভাটা হেরে যায়, তাহলে কি হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎটাও শেষ হয়ে যাবে? কিভাবে দেখছো তুমি বিষয়টা? হুমায়ুন দেখো, কবিরের আমি কি আমি তোমার রাজনৈতিক চ্যানেলে ভবিষ্যৎ আছে? বলেছিলাম যে এইবার ভোটের পর অনেক অনেক বাঘা বাঘা পলিটিশিয়ানদের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে এবং সেটাই আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। যে ডিম খাচ্ছে, পচা ডিম খাচ্ছে, তারা আবার সুন্দর সুগন্ধি মেখে মানুষের কাছে গিয়ে কিভাবে এখানটায় জনকল্যাণের জন্য এখানে আওয়াজ দাবি তুলতে পারবে, মানুষ তাদের ভক্তিভাব নিয়ে তাদের কথা শুনবে? একদম শুনবে না। তার কারণ এরা চুরি দুর্নীতিতে রেজিস্টার্ড হয়ে গেছে, সাধারণ পাবলিক এদেরকে ডিম ছুঁড়ে মেরেছে। এরকমই এই যে হুমায়ুন কবির, যে অনেক অর্থবিত্তশালী, রেজিনগরে দীর্ঘদিন ধরে এখানটায় রাজনীতি করছে। রাজনীতি কি করছেন ওখানকার রেজিনগরের ডেমোগ্রাফি দেখো। রেজিনগরে কটা শিল্প উনি খুলতে পেরেছেন, কটা মডার্ন এখানটায় কলেজ খুলতে পেরেছেন, নারী শিক্ষার জন্য উনি কি এখানটায় কাজ করেছেন, কিংবা চলুন পুরুষদের জন্য তাদের প্রযুক্তিগত শিক্ষার জন্য কি কাজ করেছেন, সেখানকার কর্মসংস্থানের জন্য কি কাজ করেছেন। এই প্রশ্নগুলো আমি তোমার ক্যামেরার মাধ্যমে ওই হুমায়ুন কবিরকে প্রশ্ন করলাম। তিনি ভোট পলিটিক্স সেখানটায় ক্ষুদ্র সংকীর্ণ বাবরি মসজিদ তৈরি করবে বলে একটা প্রোপাগান্ডা কিংবা এরকম একটা খেজুরের গল্প তিনি এখানে শুরু করে ভোট ময়দানে তার আলাদা পার্টি এজেইউপি কে নিয়ে নামিয়েছিল। সে পার্টিরও কি অবস্থা হয়েছে এবং তার ভোট পার্সেন্টেজ কি আছে সেটা সবাই জানে। এইগুলো হচ্ছে পলিটিক্যাল গিমিক। উনি গিমিক রাজনীতি পছন্দ করেন, গিমিক রাজনীতি মমতা ব্যানার্জি পছন্দ করতেন। দেখুন তারও কেরিয়ার মোটামুটি এখানটায় শেষ হয়ে গেছে। আর এই রইল বাকি এই হুমায়ুন কবির, তাকে বলা হয়েছে কায়দাতে থাকবে তাহলে ফায়দাতে থাকবে। তিনি কায়দা লঙ্ঘন করেছেন, তিনি কায়দায় থাকতে প্রস্তুত নন। তিনি এখন মুসলমানদের মাসিয়া হতে চাইছেন, তাদের সিকান্দার হতে চাইছেন। তো সিকান্দার মাসিয়া হতে পারে,
সেটি ভারতের সংস্কৃতির সাথে, ভারতের কৃষ্টি সভ্যতার সাথে এটা সম্পৃক্ত নয়। তিনি যদি বাংলাদেশে গিয়ে এরকম ডায়লগ বাজি দেন, তাহলে সেখানকার জামাতি পক্ষের যারা আছে, যারা এখানটায় উগ্রবাদী আছে, মৌলবাদী আছে, তারা তাকে এখানটায় নেতা রাজা করে এখানটায় রেখে দেবে, সেহেনশা করে রেখে দেবে। ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ এরম ভাবে উদ্ধত্ত নিয়ে যদি আজকের ডেটে, শুধু ভারত নয়, এখন পশ্চিমবঙ্গের 4 তারিখের পর কারুর যদি এই গলার জোর থাকে যে 70% এখানটায় মুসলমান আছে, 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এই ভুলটি সে করতে পারে। সে হাওয়া খেয়ে গ্যাস খেয়ে করতে পারে, কিংবা তার মতিভ্রম হলো, সে এই কথা বলে দিল। তারপরে কি হিসাব হবে, সেই হিসাবের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু পুলিশদের একরকম ভাবে কালকেই রেজিনগরে বলে দিয়েছেন যে ডু ইট নাও। মানে তাকেও এখানটায় এরকম ওই 19 সালে যেরকম সিএ নিয়ে দাঙ্গা পরিস্থিতি তৈরি করেছিল এরা, ট্রেন উপড়ে দেবে, লাইন উপড়ে দেবে, ট্রেনের কম্পার্টমেন্ট জ্বালিয়ে দেবে, স্টেশন ভাঙচুর করবে, সাধারণ হিন্দু পাড়াতে গিয়ে লুটপাট করবে, এই জিনিসগুলো যদি করে, তাহলে এসপি অ্যাজ ইটসেলফ নিজের সেই অথরিটি আছে, তার আছে। আগে তাকে কাজ করতে দিত না, তাকে রুল অফ দ্য বুক নিয়ে কাজ করতে দিত না, ল অফ দ্য ল্যান্ড প্রতিষ্ঠা ছিল না। এখানে নেতার জি হাজরি করে এখানটায় প্রশাসককে এখানটায় চলতে হতো, অ্যাডমিনিস্ট্রেশনকে চলতে হতো। কিন্তু কালকে মুখ্য প্রশাসক এবং আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসের সামনে জানিয়ে দিয়েছে তার লোকাল এসপি গুলো, তার যে এসপিরা আছে তাদেরকে, যে এই জায়গাতে ডু ইট না। যখনই এরকম ঘটনা হবে তখন তার কাছে যেন ফোন না আসে, আগে কাজ করে কি অ্যাকশন হয়েছে সেই অ্যাকশনের রিপোর্ট যেন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হয়। এবং তিনি একদম আরো একটা একদম। কথা বলেছেন, আমরা দেখছি এই মালদা এবং মুর্শিদাবাদের বিভিন্ন রকম ঘটনা আসছে দেশবিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী। এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে যখন কাউন্টার করা যাচ্ছে, এনআইএ যখন নিজেদের মতো করে ম্যাপিং করে জায়গাগুলোতে যাচ্ছে এবং ওখানটায় কিভাবে আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠন এখানটায় বৃদ্ধি পেয়েছে, সেই জিনিসগুলো যখন তাদেরকে রীতিমতো এখানটায় চিন্তার ভাঁজ কপালে ফেলে দিচ্ছে, সেই সময় মুর্শিদাবাদ এবং মালদা থেকে এত কম এসআইআর এ এখানটায় আমাদের নাম এসছে, এইটা কিন্তু বিচার্য বিষয় একটা থেকে গেল। এবং তিনিও এখানকার নির্দিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা দেখতে আগ্রহ করেছে যে এখানটায় ভোরে ভোরে বাংলাদেশি আছে। ওই মালদা এবং মুর্শিদাবাদ দুটি ডিস্ট্রিক্ট যেখানটায় অধীর রঞ্জন চৌধুরী নিজে বলছিল দুদিন আগে যে এটি ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে স্বাধীন রাষ্ট্র এখানটায় দাবি করতে পারে, সেই মালদা এবং মুর্শিদাবাদে এত কম সংখ্যক এসআইআর এ নাম বাদ গেল কি করে? আমাদেরকে এই জিনিসটা প্রশাসনিক লেভেলে এটা স্ক্রুটনি কিন্তু করতে হবে। তার কারণ আমার দৃঢ় বিশ্বাস সমস্ত রকম বহির শক্তি এবং সমস্ত রকম বাইরের থেকে আসা যে সকল বিচ্ছিন্নতাবাদী শক্তিদের মাথারা আছে, এদের ডেন, এদের সমস্ত মার্কাস কিন্তু এই মুর্শিদাবাদ এবং মালদায়। তাই বিশেষ পর্যবেক্ষণ দিয়ে এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন। এবার আসি একটু দলের ভেতরের বিষয়ে। ভারতীয় জনতা পার্টি দলের ভেতরে বিজেপি কর্মী সমর্থকদের মনে অনেকটাই আঘাত লেগেছে, কারণটা তুমিও জানো, তারপরেও আমি বলছি। 3জন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তাদেরকে বিজেপি যোগ দিয়েছে, দলে নিয়েছে, দলে নিয়ে তাদেরকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। এই বিষয়টা বিজেপির নিচু তলার অনেক কর্মী সমর্থকরাই মেনে নিতে পারছে না। অনেকের মনেই আঘাত লেগেছে, তারা এখন অনেকেই ভয়ে রয়েছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হলো দরজা খুলে বিজেপিতে যোগদানের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি এখন জেলা স্তরে চলবে, মন্ডল স্তরে চলবে? তৃণমূলের সব ক্রিমিনাল যাদের বিরুদ্ধে লড়াই ছিল, তারা কি এখন সবাই মানে গেরুয়া উত্তরীয় পরে সরাসরি বিজেপির পার্টি অফিসে গিয়ে যোগদান করবে? এই ভয়টা কিন্তু তারা এখন পাচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমার কাছে আমি জানতে চাই, কি এমন বিল পাশ করতে চলেছে কেন্দ্র সরকার যার জন্য এই তৃণমূলের সাংসদদেরই প্রয়োজন, এদেরকেই প্রয়োজন, এদের ছাড়া সেই বিল পাশ কোনোভাবেই সম্ভব নয়। এই বিষয়টা দেখো, যদি একটু খোলসা করে বলো। ভারতীয় জনতা পার্টির আমি মুখপত্র নই, তবুও আমার যা জ্ঞান বুদ্ধিতে ভারতীয় জনতা পার্টির সাথে থেকে কাজ করে আমি যা বুঝতে পেরেছি, সেটা আমি আমার ভাষার মাধ্যমে তোমাকে
চেষ্টা করছি বোঝার। ভারতীয় জনতা পার্টি হচ্ছে পার্টি উইথ ডিফারেন্স। কিরম ডিফারেন্স? এই পার্টি প্রথম বলছে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। প্রথমে দেশের পর যদি কিছু থাকে সেটা হচ্ছে পার্টি, এবং তারপরে যদি সময় বাঁচে তাহলে নিজের কথা ভাবতে পারো, পরিবারের কথা ভাবতে পারো। মানে একদম পরিবারপন্থী রাজনীতি যেটি কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেস করে গেছে, শিবসেনা করে গেছে, এর একদম বিপরীতপন্থী রাজনীতির দিকে ভারতীয় জনতা পার্টি থাকে। ভারতীয় জনতা পার্টি মূলত পঞ্চনিষ্ঠা, যারা ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো কিংবা ভারতীয় জনতা পার্টির সংবিধানের যে ছোট্ট পুস্তক 30 টাকার আছে সেটি পড়ে থাকেন, সেখানে পঞ্চনিষ্ঠার কথা বলা হয়েছে। এখানে কিন্তু কোথাও আমাদের এরকম কথা বলা হয়নি যে ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ অধিকার কিংবা সাংবিধানিক স্বীকৃত একটি ব্যবস্থা যেটি পরিবার কর্তৃক আমরা পাবো। আজকে একটা কথা দিবাকর তুমি বলো, তুমি সংগঠনের নলছে সম্পর্কে তুমিও ওয়াকিবহল আছো, তুমি উত্তরবঙ্গের এখানটায় ভারতীয় জনতা পার্টির সংগঠন ভোটের সময় কি ছিল? আজকে কটা বুথের বুথ কমিটি এখানটায় আমরা পূর্ণাঙ্গ তৈরি করতে পেরেছিলাম? আমরা চেষ্টা করেছিলাম, আমরা 62,000 বুথ কমিটি তৈরি করেছিলাম, বুথের প্রেসিডেন্ট নির্বাচন করেছিলাম, যেটা সরল অ্যাপের মাধ্যমে একদম সেন্ট্রালের কাছে রেকর্ড ছিল। কিন্তু বুথ প্রেসিডেন্ট একটা বুথে 1000 জন যদি থাকে, সেখানটায় ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক আমরা তৈরি করতে পেরেছিলাম। আমরা পঞ্চ পাণ্ডব আছে, আমাদের পঞ্চপাণ্ডব আছে সংগঠনে, যেখানটায় একজন বুথ প্রেসিডেন্টের সাথে 5 জন ন্যূনতম থাকবে। সেই সংগঠনকে আমরা বলবো যে ওটা একটা পারফেক্ট বুথ কমিটি। আদপে বুথ কমিটি হবে 11 জনের, কিন্তু আমরা ন্যূনতম বলেছিলাম যেখানটা একটুখানি কাজ করার আমাদের স্পেস আছে সেখানটায় 5 জনকে নিয়ে আমরা তৈরি করব। আজকে দেখো, সিপিএম যখন ভেঙে গেছিল তখন সিপিএম এর সময় সিপিএম পার্টি বলে একখানা পার্টি ছিল, তাই তো? তারপরে কংগ্রেস আগে যখন সরকারে ছিল তখন সিপিএম এর সময় কংগ্রেসেরও মোটামুটি কোমর ভেঙে গেছিল সংগঠনের। সেখান থেকে অনেক মানুষ যারা কংগ্রেসপন্থী ছিল তারা রাজনীতি ছেড়ে দিয়েছে, যারা বামপন্থী ছিল তারা শাসকের পর্যায়ে ছিল। এবার বামপন্থীরা যখন চলে গেল, যখন তাদের প্রধান বিরোধী হিসাবে তৃণমূল আত্মপ্রকাশ পেয়েছিল, তৃণমূলের কটা নেতাকে এখানটায় তখন দেখতে, মিটিং মিছিল করতে, সংখ্যা কত ছিল? লিমিটেড ছিল। তাদের কি বুথ কমিটি তৈরি ছিল? তৈরি ছিল না। এর মানে হচ্ছে সরকার পাল্টাবে। আজ নয় কাল কোনো একটি সরকার অধিষ্ঠান হলো, সেই সরকার তার দেয় প্রতিশ্রুতি যদি পালন না করতে পারে তাহলে নাগরিকদের কাছে সব থেকে বেশি ক্ষমতা আছে তাদের মৌলিক অধিকার, ভোট দেওয়ার অধিকার। ভোট দিয়ে সেই সরকারকে পাল্টে দিতে পারবে, আমরা দেখলাম। এরপর যারা সাধারণ কর্মী, যারা কোনো কারণে, দেখো রাজনীতিতে মানুষের সংযুক্তি হয়, এই পশ্চিমবঙ্গ রাজনৈতিক সর্বস্ব পশ্চিমবঙ্গ আমি মনে করি। এখানটায় একখানা মানে আমার বাড়িতে কি রং করব কিংবা আমার বাড়ির ছাদের ঢালাইটা দেব, এইটার পারমিশন নিতে গেলে কিংবা এইটা জানাতে গেলে আমাকে রাজনীতির এখানটায় লোকাল লিডারের কাছে যেতে হচ্ছে। আমার একটা চাকরির জন্য আমাকে লোকাল রাজনৈতিক লোকের কাছে যেতে হচ্ছে। আজকে ক্লাবের সমস্যা, ক্লাবের দুই পক্ষ নিজেদের মধ্যে মেটাতে পারছে না, তার মধ্যে এখানে রাজনৈতিক দলকে টানছে। সাধারণ মানুষ রাজনৈতিক সর্বস্ব নির্ভর হয়ে গেছে। আজকে এদের এই চিন্তা এবং চেতনাকে এই সংস্কৃতিটাই তো বদলাতে চেয়েছিল বিজেপি। বিজেপি তো প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এই রাজনৈতিক সংস্কৃতি বদলাবো, পশ্চিমবঙ্গে সর্বত্র যে রাজনীতি ঢুকে গেছে সেটা বদলাবো। বিজেপির সভাপতি এখানে ঘোষণা করেছে বিজেপির কোনো পোর্টফোলিও মেম্বার না কোনো ক্লাবে, না কোনো পুজো কমিটি, না কোনো বাজার কমিটি, এই সমস্ত কমিটিতে না কোনো রিক্সা স্ট্যান্ডের কমিটি, না টোটো স্ট্যান্ডের কমিটি, ভারতীয় জনতা পার্টির যারা পোর্টফোলিও মেম্বার আছে মানে পদাধিকারী আছে, এরা যেন ওখানটায় সম্পৃক্ত না হয়। সেই মতোই কিন্তু আমাদের পার্টি চলছে, চলার চেষ্টা করছে। এবার পার্টিকে বড় হতে হবে। আজকে দিবাকর তুমি বলো, একটা বুথে আমাদের একজন ছিল, 62,000, আমি তোমায় টু বি প্রিসাইজ নাম্বার 200 সামথিং নাম্বার ছিল, যেটা রেজিস্টার্ড ভেরিফাইড বুথ ভারতীয় জনতা পার্টি তৈরি করতে পেরেছিল। ওই 92,000 বুথের মধ্যে সর্বসাকুল্যে পশ্চিমবঙ্গের যা আছে বুথ, তার মধ্যে থেকে 62,000 আমরা করতে পেরেছিলাম। হিন্দু অধ্যুষিত অঞ্চলে করতে পেরেছিলাম, সংখ্যালঘু অঞ্চলে আমরা করতে বিশেষ পারি, এক দুটো হয়তো পেরেছি। এখানটায় একজন আছে। এবার তুমি বলো, একটা বুথে আমার অন্নপূর্ণা যোজনা, আমার বার্ধক্য ভাতা, আমার কৃষক
সম্মান নিধি, এই যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো তুমি জানো সরকারি কর্মচারীদের এখন কি পরিস্থিতি। তাদের মাইনে বাড়ানো হচ্ছে, তারা বলছে মাইনে বাড়ানোর পরেও আমরা এই সব কাজ করব না। আজকে এসআইআর এর সময় ভুরি ভুরি শিক্ষকরা এখানটায় কাজ করবে না বলে এখানটায় মিছিল নামিয়েছিল। সরকারি কর্মচারীরা তাদের যা দেয় অর্থ আছে সেটি পাওয়ার পরেও তারা টার্মস অ্যান্ড কন্ডিশন সরকারকে দিচ্ছে, আমরা এই কাজ করব, যদিও এগুলো সরকারি কাজ। তিনি এই কাজ করতে হবে জেনে, তাকে ট্রান্সফার হতে হবে জেনে, তাকে এক জায়গায় থেকে এখানটায় আদিমশুমারির কাজ করতে হবে, তাকে এখানটায় নাগরিকপঞ্জি তৈরি করতে হবে, এসআইআর এর কাজ স্ক্রুটনি করতে হবে। এই কাজগুলো সরকারি কর্মচারীদের কাজ, এগুলো সাধারণ নাগরিকদের কাজ না, কিংবা পার্টির কাজ নয়। আজকে পার্টি আর সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার গড়ে উঠলো, তারপরে সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুটোকে ডিস্টিংগুইশ করে দিল, বলে দিল পার্টি পার্টির কাজ করবে, তার কাজ হচ্ছে আদর্শকে প্রতিষ্ঠা করা, মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষের যা দাবি দেওয়া সেগুলো পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের সরকার করবে। এইবার এই কাজগুলোকে তো আমাকে বুথে বুথে করাতে হবে, সেখানটায় রাজনৈতিক সুবুদ্ধি সম্পন্ন সুচতুর লোক প্রয়োজন। আজকে কর্মীরা, আজকে তৃণমূলের কথা আমি যদি বলি, তৃণমূলে একটা কথা প্রচলন ছিল যে একজন পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। আমরা তাই দেখলাম, একজনই পোস্ট, সে গোহারা হারলো, পুরো দলটা হেরায়। তাদের তো 80খানা এখানটায় এমএলএ ছিল, তারপরে দলটাই আমি এরকম তোমার করে সঙ্গে পূর্ণ সহমত এই বিষয়ে। তারপরেও তাদের একটা উড়ে প্রশ্ন গেল কেন? উঠবেই এখানে, তার সেটা কারণ হচ্ছে মমতা তৃণমূলের বাকি বন্দ্যোপাধ্যায়, সবাই অভিষেক ল্যাম্প পোস্ট ছিল। বন্দ্যোপাধ্যায় তো চুরি দুর্নীতি করতো না, তোলাবাজি করতো না, এই কর্মী সমর্থকরাই তো চুরি দুর্নীতি কাটমানি নিত। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঢুকলে তার বাড়িতে গিয়ে বলতো 20,000 টাকা 25,000 টাকা দিতে হবে, তারপরেই তুমি দেখো, এটা বাড়িটা একটা পাবে, ঘরটা দলের পাবে। সিস্টেম দিবাকর, এই এই এটা এই তৃণমূলের কর্মীরাই না, আমাকে আমাকে শেষ করতে দাও, এই হ্যাঁ। তৃণমূলের কর্মীরাই তো করেছে, এরাই একদম করেছে। এরা যে একেবারে রাতারাতি বিজেপিতে এসে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে এরকমটা তো নয়। আমরা দেখেছি 2021-এ অনেক তৃণমূলের নেতা এসছে, বিজেপি তাদের বুকে জড়িয়ে ধরেছে, টেনে নিয়েছে। যেই মুহূর্তে বিজেপি দলটা হেরে গেল এরা আবার চলে গেল, ঠিক আছে, এরা তৃণমূলে ফিরে চলে গেল। তো এরা কি উদ্দেশ্য নিয়ে বিজেপিতে এসেছিল সেটা তো পরিষ্কার হয়ে গেছে, যে বিজেপি আসবে, বিজেপি ক্ষমতায় আসলে আমরা তৃণমূলে যা করেছি এখানেও তাই করব। যেই মুহূর্তে বিজেপি আসতে পারলো না তারা আবার তৃণমূলে ফেরত চলে গেল। আবার এখন এতদিন যারা মানে তৃণমূলে লুটে পুটে খেয়েছে, দুর্নীতি করেছে, চুরি করেছে, মানে তোমার এলাকার যে তৃণমূল নেতা তোমাকে এসে বাড়ির ছাদ ঢালাই দিচ্ছে, তখন বলছে 20,000 টাকা দিতে, 25,000 টাকা দিতে, নাহলে ছাদটা তুমি ঢালাই করতে পারবে না। আজকে যখন তুমি দেখছো সেই বিজেপি সেই গলায় একটা গেরুয়া উত্তরীয় পরে তোমার বাড়িতে এসে হাত জোর করে বলছে দাদা এবার কিন্তু আমি নেতা, সেটা সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? তোমাকে একটা বিষয় আমি পরিষ্কার করে বলে দিই, 2024-এর লোকসভা নির্বাচনের কথা একটু মনে করে দেখো। 2014-তে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলো, দিল্লিতে সরকার গড়লো। 2019-এ বিজেপি তার থেকে বেশি আসন নিয়ে সরকার গড়লো, এনডিএর কোনো প্রয়োজন ছাড়াই বিজেপি নিজের ক্ষমতায় সরকার গড়লো। কিন্তু তারপরে আমরা দেখলাম বিজেপি এই দল বড় করার চেষ্টা করতে গিয়ে অনেক নেতাদেরকে নিয়েছে, বিভিন্ন দল থেকে ভাঙিয়ে তাদেরকে নিয়ে দল বড় করেছে, সংগঠন বড় করেছে। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে তার পরিণাম কি হলো? 2024-এর লোকসভা নির্বাচনে এই বড় সংগঠন, বড় দল, এই বড় নেতাদেরকে নিয়ে তার মানুষ, সাধারণ মানুষ তো ভোটটা দেয় দিন শেষে। সাধারণ মানুষ তো এই যে আজকে বিজেপি 200 উপরে আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলো, সেখানে তো কোনো বুথের এজেন্ট, বুথের ইসে কোথায় কি ছিল না ছিল সেটার দরকার পড়েনি। সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি কেন ক্যাডার তৈরি করতে পারছে না? বিজেপির এত এত শাখা সংগঠন, আরএসএস রয়েছে বিজেপির পেছনে, বিদ্যার্থী পরিষদ রয়েছে, বছরের পর বছর ধরে সংঘ কাজ করেছে, বিশ্ব হিন্দু পরিষদ কাজ করেছে। তাহলে বিজেপির কি রাজনৈতিক ক্যাডারের এত অভাব পড়ে যাচ্ছে যে তৃণমূলের লোকেদেরকে ছাড়া পরিষেবা বিজেপি দিতে পারবে না? দেখ, এবার আমি তোমাকে একটা স্পষ্ট কথা, যেটা আমার চিন্তাধারায় আমি বুঝতে পারছি, বিজেপির ক্যাডারের অভাব আগে ছিল। যখন আমি আমার পাড়াতে ভারতীয় জনতা পার্টি করতে যাই, তখন আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি ঘুরে নিয়ে কাউকে পাইনি যে ভারতীয় জনতা পার্টির সমর্থক। মনে মনে থাকতে পারে, সে প্রথমে প্রকাশ করিনি। আমি আমার অঞ্চলে প্রথম ভারতীয় জনতা পার্টির বুথ এজেন্ট হিসাবে স্বাধীনতার পর আমি বসি, এবং পরে আমার ফ্যামিলি
আমার মাকে আমার কাকাকে যুক্ত করি, এরম ভাবেই ক্যাডার বেস তৈরি হয়। এবং সংঘ পরিবারের কথা বললে, আনুষঙ্গিক সংগঠনের কথা বললে, এদের নির্দিষ্ট কিছু কাজ আছে। এদের কাজ বিজেপির ক্যাডার তৈরি করার। এদের সংঘ রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করবে, সামাজিক একটি সংগঠন। সেখানটায় রাষ্ট্রবোধ মানুষের মধ্যে কিভাবে থাকবে, হিন্দু, সার্বিক হিন্দুদের মধ্যে কিভাবে রাষ্ট্রবোধ এখানটায় নির্মাণ করা যায়, রাষ্ট্রকে কিভাবে নির্মাণ করা যায়, এই জিনিসগুলো, মূল্যবোধগুলো সকালের শাখায় শেখাবে। সংঘ শাখা ছাড়া আর কিছু নয়। আর শাখা মানে ছোট ছোট কার্যক্রম, ব্যাস এইটুকু। এবার বিশ্ব হিন্দু পরিষদে চলে আসি। বিশ্ব হিন্দু পরিষদ একটি ধর্মীয় সামাজিক সংগঠন, যেটি মঠ মন্দির সুরক্ষার কথা বলবে। হিন্দুদের ওপর যেখানটায় অত্যাচার অবিচার হবে সেখানটায় এরা রুখে দাঁড়াবে। এর যুব উইং, বজরং দল, লাভ জিহাদের মতো, ল্যান্ড জিহাদের মতো এই সমস্ত যে স্পেসিফিক উগ্র মৌলবাদের করাল গ্রাসে আজকে ভারতবর্ষর এখানটায় বিস্তীর্ণ অঞ্চলকে গ্রাস করে নিয়েছে। শুধু ভারতবর্ষ না, গোটা ইউরোপ এখন এদের চম্বলে চলে এসছে। ফ্রান্স চলে এসছে, ইউরোপ চলে এসছে, ইউকে চলে এসছে, আমেরিকারও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ইটালিতে দেখতে পাচ্ছি। এই করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য বজরং দলের তৈরি। আর কি অন্য সংগঠন, ভারত বিএমএস, এরা মজদুরদের নিয়ে কথা বলবে। ছাত্র সংগঠন আরএসএস এর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এখানটায় সংস্কারিত কিভাবে ছাত্র আমাদের সমাজ গঠন হতে পারে। যেই ছাত্র সমাজ কলেজে গিয়ে পড়াশোনাটুকু করুক, কলেজের মধ্যে যা ছাত্রদের দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে সোচ্চার হোক। বাইরের কলেজের বাইরের লোকাল পলিটিক্স তাদের যেন প্রভাবিত না করতে পারে। তার জন্যই কিন্তু ডিস্টিংগুইশলি এবিভিপি বিজেপির পার্ট নয়, বিএমএস বিজেপির পার্ট নয়। বিজেপির কিছু স্পেসিফিক এজেন্ডা আছে, তার মধ্যে ৩৭০ ধারা রদ ছিল। বিজেপির রাম মন্দির এজেন্ডার মধ্যে একদম ছিল, তোমার সঙ্গে আমি বিজেপির পূর্ণ এজেন্ডা সহমত। ছিল এরা ইউসিসি। বিজেপির পার্ট নয়, সংগঠন বিজেপির সাথে এদের কোনো রকম সম্পর্ক নেই। বিজেপির নেতৃত্বকে, বিজেপির ক্যাডার বেস নিজেদের তৈরি করতে হবে। আর যদি বিজেপির একটা গঠনতান্ত্রিক একটা রেজিমেন্টেড ফরমেশন আছে, এখানটা পার্টি দিল্লিতে যেমন কেন্দ্রীয় স্তরে কাজ করে, সেরকম 22টা স্টেটে এখানটায় রাজ্য চালাচ্ছে, তাদের কমিটি আছে প্রতিটি রাজ্যে। সেই কমিটির কিন্তু ওপর আবার তুমি দেখো, বিজেপিতে আজকে যারা বড় বড় নেতা রয়েছেন, সে পশ্চিমবঙ্গে হোক কিংবা কেন্দ্রে হোক, দিল্লিতে হোক, গুজরাটে হোক, যেখানেই হোক না কেন, তাদের ব্যাকগ্রাউন্ড যদি তুমি দেখো, আরএসএস থেকে তারা এসছে। আমাদের দেখো রাজ্যেই যদি আরএসএস বলো, ভালো। অভিনব চক্রবর্তী থেকে শুরু করে, তাদের তো প্রশিক্ষণ তৃণমূলের শিবিরে হয়নি। তারা তো রাজনৈতিক জ্ঞানটা তৃণমূলের পার্টি অফিস থেকে নিয়ে আসেনি, বা সিপিএম এসএফআই করে তারা রাজনৈতিক জ্ঞান অর্জন করেনি। বিদ্যার্থী দেখো, পরিষদ এখানে আমি থেকেও তোমাকে একটা পরবর্তীতে কথা অনেকে আমি এসছে। কেটে বলতে চাই। হ্যাঁ। এই যে আরএসএস এর প্রশিক্ষণের কথা তুমি উল্লেখ করো, এই হুম। আরএসএস এর প্রশিক্ষণ পাওয়ার হুম। সৌভাগ্য এবং এর অভিজ্ঞতার থেকে আমি তোমায় একটা কথা বলি, এই কথাটার মাধ্যমেই তুমি পুরো ব্যাখ্যাটা বুঝে যাও, মানে কেন কি বিষয় এই কারণে হচ্ছে। আরএসএস বলছে, আরএসএস একটি সামাজিক সংগঠন। হুম। আরএসএস মানে হচ্ছে শাখা। সকাল বেলায় গিয়ে নির্দিষ্ট যেখানে শাখা চলে সেখানকার ছাত্র যুবরা, সেখানকার আবাল বৃদ্ধ বনিতারা সেখানটায় যাবে, দেহ চর্চা করবে। আরএসএস এর শাখার কি থাকে, সংঘ গীত থাকে, সংঘ প্রার্থনা থাকে, সেই প্রার্থনাটাকে পড়বে কোঅর্ডিনেটেড, যেরকম ভাবে একসাথে সমান্তরালে আমরা হাঁটি। হুম। মিলিটারিতে যেই ডিসিপ্লিন কোঅর্ডিনেশন আমরা দেখি, সেই জিনিসে তুমি আরএসএস এর শাখাতে ফলো আপ পাবে। সেখানটায় আর কি করে, দেশ বিদেশের বিস্তীর্ণ বিষয় নিয়ে 5 মিনিটের চর্চা হবে। আমাদের হুম। দেশে যারা মনীষী আছে তাদের যে হুম। অমৃত বচন আছে সেগুলোকে পাঠ হবে, জাতীয় হুম। সঙ্গীত হবে, এরকম কিছু ছোট ছোট গান হবে। এই দিয়ে আরএসএস এর যে 8 ঘন্টা আর 40 মিনিটের যে প্রতিদিনের শাখা চলে, সেই শাখাতে, এই শাখায় যদি একটা বাচ্চা 6 বছর বয়স থেকে শুরু করে, হুম। তার মধ্যে রাষ্ট্রবোধ, রাষ্ট্রভক্তি সর্বোপরি হবে। হুম। এবার সে হুম। যখন 18 বছরে আসবে, আরএসএস কি বলছে, হতে পারে, হতে পারে তার ভারতীয় জনতা পার্টিকে পছন্দ নয়, ভারতীয় জনতা পার্টির ন্যায় নীতি পছন্দ নয়, কিন্তু সে আরএসএস এর শাখা করেছে। তার হতে হুম। পারে তার এখানটায় বিপ্লবী চেতনায়, সে কলেজের যেখানটায় পড়ছে সেখানে ছাত্র সংগঠন এসএফআই এর সাথে সে যুক্ত, হুম। ছাত্র সংগঠন এসএফআই এর সাথে সে যুক্ত।
সেখানটায় সেই হিন্দু ছেলে এসএফআই এর মতো করে বিপ্লবী হচ্ছে এবং পরবর্তীকালে ডিওয়াইএফআই এর নেতা হচ্ছে এবং বাম নেতা হচ্ছে, কিন্তু তার যে শাখা যাওয়ার প্রবণতাটা সেটা যদি সে না ছাড়ে, তার মধ্যে কিন্তু রাষ্ট্রভক্তি, রাষ্ট্রবোধ এবং দেশ সর্বোপরি এই চিন্তাটা আরএসএস কিন্তু বীজটাকে বপন করে দিতে পারছে। তাহলে আরএসএস বলছে সিপিএম এর হিন্দু, তৃণমূলের হিন্দু, কংগ্রেসের হিন্দু, আইএসএফ করে, সেই আইএসএফ দলের মধ্যেও যারা হিন্দু আছে তারা কেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবক হতে পারবে না? স্বয়ংসেবক হতে গেলে তো তোমায় কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। নতুন জায়গায় যাও, একটা মাঠের মধ্যে আমাদের যে সংঘ গীত আছে, যেখানটায় রাষ্ট্র বন্দনা এবং রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে আমাদের সেই সংকল্প রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেটি চিন্তন করেছেন সেইটাই বর্ণনা গীত আকারে করা আছে। সেই গীত পড়লেই তুমি স্বয়ংসেবক, সেই গীতের মানে বাংলায় বুঝলেই তুমি স্বয়ংসেবক। সেটাকে তুমি মনের মধ্যে নিয়ে তুমি যে কোনো রাজনৈতিক পার্টি করো না। আর সরসংঘ চালক মোহন ভাগবতজিকে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল যে আরএসএস এর বলে কিছু প্রায় করে না। 100 বছরের উপরে হয়ে গেল সংঘ। 1925 থেকে সংঘ নিজের যাত্রা শুরু করেছিল। এই দীর্ঘ যাত্রার মধ্যে আমি তোমাকে বলবো, তুমি কি এরকম কোনো উদাহরণ দিতে পারবে যে সংঘ করে গিয়ে পরে এসএফআই করেছে, ডিওয়াইএফআই করেছে, বামপন্থী দেখো, নেতা আমি হয়েছে? উল্টো উদাহরণটা দিতে পারবো। নকশাল করেছে, ঠিক আছে, হ্যাঁ, একদম আলট্রা লেফট সংগঠন হ্যাঁ, করেছে। এরা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছায়াতলে এসে সংঘের বিচার এবং যা আদর্শ সেটাকে হুম। আত্মস্থ করে মনস্তাত্ত্বিক ভাবে তাদেরও মনের পরিবর্তন হয়েছে এবং তারা এখন আমাদের রাষ্ট্রভক্তি, রাষ্ট্রবোধের পথ দেখাচ্ছে। এ ভুরি ভুরি এটা এটা উদাহরণ। একদম সত্যি। যারা তার মানে ভুল হচ্ছে, পথে দেখো, চলে গেছিল, একটা হচ্ছে সংঘ পরিবার তাদেরকে সংঘের সাথে যুক্ত হয়ে তারা সঠিক রাস্তায় এসছে। তারা মূল্যবোধ, রাষ্ট্রবোধের মানে বুঝেছে, তারা সেই রাস্তায় চলছে এখন, এটা একেবারে সত্যি। কিন্তু তাহলে সংঘ আমি করার পরে কেউ 5 বছর 6 বছর সংঘের সাথে জড়িত থাকার পরে সে গিয়ে সিপিএম করেছে, সে গিয়ে না না কলেজে না গিয়ে না না করতে এসএফআই পারবে করেছে, না, এরকম করতে এরকম পারবে না। উদাহরণ কিন্তু খুঁজে পাবে না। কিন্তু না আমি না, এরকম তার তোমাকে কারণ সিপিএম দেশ হাজারটা বিরোধী উদাহরণ একটি দিতে পারি সংগঠন। যে সংঘ করার পরে যখন তার মনে হচ্ছে সে রাজনীতিতে যাবে, সে গিয়ে বিজেপিতে চলে গেছে, সে গিয়ে রাইট উইং এর কোন রাজনৈতিক দল করছে, লেফট উইং এ গিয়ে সে রাজনীতি করছে, এরকম উদাহরণ আমার চোখে অন্তত নেই। যাই হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা প্রায় বেশি অনেকক্ষণ হয়ে গেল। আমি আরেকটা বিষয় শেষে আসবো দেখো, তোমার। একটা ছোট আমি 1 মিনিটে এর কনক্লুশন টেনে দিচ্ছি যেটা তোমায় স্যাটিসফাই করবে। এই যে তুমি বললে যে হুম, সিপিএম আগে ছিল, পরে সে আরএসএস এর হয়ে সে একদম সঠিক রাস্তায় এগোচ্ছে, হুম, আরএসএস এটা বলছে, আরএসএস এটা শেখাচ্ছে যে হুম, বেঠিক রাস্তায় থাকতে পারে মানুষ, কিন্তু হুম, একবার সে শাখা মুখী হলে তার হুম, জীবনে যা দর্শনের মধ্যে মানে তার পরিবর্তন আসবে, সেই দর্শন দিয়ে মানুষ কিন্তু আগামী দিনে রাষ্ট্রভক্তি শিখতে পারবে, রাষ্ট্রকে কিভাবে পুজো করতে হবে জানতে পারবে। রাষ্ট্র পুজো করলে ব্যক্তিরও পুজো হবে। তারও হুম। এখানটায় রাষ্ট্রের উন্নতি মানে সার্বজনীন ইন্ডিভিজুয়াল এন্টিটি, ব্যক্তি, এদেরও উন্নতি এর সাথে জড়িত। আবার একদম একদম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো ভারতীয় জনতা পার্টিও বলছে যে এটা একটি রেজিমেন্টেড ফোর্স। এখানটায় বলছে তার প্রধান যে আছে, প্রধান সেবক, সে বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। তুমি হুম, 22টা এখানটায় স্টেটে চলে যাও, সেখানটায় জিরো করাপশন ইন গভর্নেন্স এখনো অব্দি হুম, রেকর্ড হয়ে আছে 2014 পর থেকে। কোনো মেজর হুম, অ্যালিগেশন কোনো মন্ত্রীর নামে এখানটায় দিতে পারবে না যে এই টাকার স্ক্যাম করেছে, ওই টাকার স্ক্যাম করেছে। এমনি রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য আমি তোমার নামে অনেক কিছু বলে দিতে পারি প্রমাণের সাপেক্ষে, সেটা প্রমাণ হবে কি হবে না এগুলো না, কিন্তু যেগুলো কেস হয়নি, কোন এখানটায় কোনো রেজিস্টার চুরি দুর্নীতি এখানটায় ধরা যেতে পারেনি। সে তো মানে সুকান্ত ধরা মজুমদারও যেতে পারেনি মানে হয়নি। ভোটের আগে বলেছিল প্রকাশ্যিক বড়াই গরু পাচার করে সেই টাকা ভাইপোকে দেয়, আজকে হয়তো একসঙ্গে রাজনীতি করতে হবে। যাই দেখো, হোক। গরু পাচার, এই যে আগে আগে প্রকাশ চন্দ্র বারিক, ইনাকে 25-75 করেই তার রাজনীতিটাকে টিকিয়ে রাখতে হয়েছিল। তাকে ওখানটায় সে না চাইতেও তাকে তো টাকাটা দিতে হবে কালীঘাটে 75%। আর সে যখন বিজেপিতে পরশুদিন চলে আসলো, এখানে তো 75-25-এর কোনো হিসাব নেই। কোনো চোর চুরি করবে হুম, কেন? এক হবে তার পারিবারিক কারণ, না হলে হুম, তার কোনো নেশার দ্রব্য আছে তার জন্য। এখন পারিবারিক কারণটা যদি
রাষ্ট্র কিংবা তাহলে এদের সরকার। সাজাটা কবে হবে? মনোজ টিগ্গা তো আমার মনে আছে ভোটের পরে প্রকাশ সিং বড়াইক যখন রাজ্যসভার সংসদ পদ থেকে ইস্তফা দিল, তিনি নাম করে বলেছিলেন যে এদের সবাইকে আমি জেলে পাঠাবো, এরা সবাই জেলে যাবে, তৈরি থাকুন, যারা এই দুর্নীতিগুলো করেছে, গরু পাচার দেখো, করেছে আমি তারা সর্বোচ্চ সবাই জেলে উদাহরণ যাবে। তোমায় একটা জিনিস দিতে যাই হোক, চাই। এই বিষয়ে যদি রাজনৈতিক ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই অনেক লম্বা হয়ে যাবে, এমনি আমরা 40 মিনিটে চলে এসেছি। ধন্যবাদ তোমাকে দর্শকদের বলবো দিবাকর যারা সুযোগ করে দেখছিলেন, দেওয়ার জন্য এই কথাগুলো বলার। এই আজকের এই আলোচনাটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করুন, প্রচুর পরিমাণে লাইক করুন, আর যদি আপনাদের কোনো এই বিষয়ে মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো পরামর্শ থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে, জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় আশেপাশে হিন্দ, সবার বন্দে খেয়াল মাতরম। রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।